বন্ধুরা, আজকের এই ভিডিওটি এমন একটি ঘটনা নিয়ে যা আপনাদের হৃদয়কে কাঁপিয়ে দিবে। পাকিস্তানের সারগোদা নামক অঞ্চলে সম্প্রতি এমন এক অলৌকিক ঘটনা ঘটেছে যা পুরো নেট দুনিয়ায় ঝড় তুলেছে এবং হাজারো মানুষের মনকে নাড়া দিয়েছে। একটি যুবতী মেয়ে কবরের কাছে ঘটে গেল একটি অবিশ্বাস্য ঘটনা, যেটি দেখতে হাজার হাজার মানুষ সেখানে ছুটে গিয়েছে। এই ঘটনাটি এতটাই মর্মস্পর্শী যে সেখানে উপস্থিত থাকা হাজার হাজার মানুষ ঘটনাটি দেখে সবাই কাঁদতে বাধ্য হয়েছে। আপনি যদি পুরো ঘটনাটি শুনেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনিও চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমাদের আজকের এই হৃদয় বিদারক ঘটনাটি শুধু শোনা নয়, বরং প্রত্যেকটি পরিবারের জন্য একটি বড় শিক্ষাও। বিশেষ করে যাদের পরিবারের বড় মেয়েরা আছে, তারা অবশ্যই এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কেননা আপনার প্রিয়জনদের সাথে এমন ঘটনা যেন না ঘটতে পারে, তাই তাদেরকে যেন সচেতন করতে পারেন। আর এই জন্য অনুরোধ করছি, এই শিক্ষামূলক এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি পরিবারের সবার সাথে শেয়ার করুন, যাতে করে অসচেতন সবাই এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এবং এরকম ঘটনার হাত থেকে আপনারা যেন আপনাদের প্রিয় সন্তানদেরকে রক্ষা করতে পারেন। তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই গভীর এবং শিক্ষামূলক ঘটনাটি। পাকিস্তানের সারগোদা নামক অঞ্চলে ফাতেমা নামে একজন রূপবতী এবং সুন্দরী মেয়ে বসবাস করত। সে ছিল ওই শহরের সবচাইতে সুন্দরী মেয়ে এবং সবচাইতে মেধাবী মেয়ে। স্কুল জীবন থেকে শুরু করে কলেজ এবং ভার্সিটিতে সবসময় তার রেজাল্ট খুবই ভালো ছিল এবং তাকে টপকানো সবার পক্ষে সম্ভব হতো না। তবে এই মেয়েটি হাজারো গুণের মাঝেও কিছু দোষ ছিল, যে দোষগুলো প্রতিনিয়তই সবাইকেই কষ্ট দিত। যেমন কষ্ট পেত মেয়েটির বাবা মা, সেই সাথে ভার্সিটির তার ক্লাসের সমস্ত স্টুডেন্টরা এবং পরিচিত আত্মীয় স্বজনরাও। এই ফাতেমা নামের মেয়েটি দেখতে অমায়িক হলেও তার আচার আচরণ খুব একটা ভালো ছিল না। তার অবয় ছিল লম্বা, চওড়া এবং ঘন কালো চুল, বাদামি চোখ এবং দেখতে অনেকটাই সুন্দর ছিল, যাকে দেখতে একেবারেই হুড়পড়ির মতো লাগতো। কিন্তু তার আচার আচরণ এতটাই খারাপ ছিল যে তা কোনো মানুষই মেনে নিতে পারত না। অনেক মেয়েরা তার সাথে বন্ধুত্ব করার জন্য তার কাছে এগিয়ে আসতো, কিন্তু সে কোনো মেয়েকেই পাত্তা দিত না এবং ছেলেদের দিকে তো ভুলেও তাকাতো না। সে সবসময় নিজের অ্যাটিটিউড নিয়ে চলতো। তার বাবা মার অনেক টাকা পয়সা এবং সম্পত্তি ছিল এবং তার মা একটি কোম্পানিতে বড় একটি পদে চাকরি করতেন। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মজীবী। এই দিক দিয়ে সে অনেক অহংকার করত এবং মানুষের সাথে বলতো, তোরা যে আমার সাথে বন্ধুত্ব করতে চাস, তোদের লেভেল আর আমার লেভেল কি মিল হয়? মানে তোরা কি আর আমি কি? আর তোদের চেহারা কি কখনো আয়নাতে দেখেছিস? তুই ওই চেহারা নিয়ে আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিস? এটা ছিল তার সবচাইতে বড় বোকামি। কেননা একজন মানুষ কখনোই নিজের চেহারা এবং পরিচয় নিয়ে গর্ব করতে পারে না। এই সব কিছুই আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত এবং এই সব কিছুই আল্লাহ তাআলা কেড়ে নিতে পারেন। এই ফাতেমার জীবনেও এমনই একটি ঘটনা ঘটেছিল, যে ঘটনার জন্য ফাতেমা কখনোই প্রস্তুত ছিল না। একবার ভার্সিটিতে যাওয়ার পথে সে ভার্সিটিতে পড়ুয়া একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তার কাছে আসে তার সাথে কথা বলার জন্য। ফাতেমা ভেবেছিল তাকে হয়তোবা প্রেমের প্রস্তাব দিবে, কিন্তু ছেলেটি মোটেও এই উদ্দেশ্যে তার কাছে আসেনি। ছেলেটি তার কাছে এসে তাকে সালাম দেয় এবং ফাতেমা অনেকটাই অবাক হয়ে যায়। এই জামানায় এসে হাই হ্যালোর যুগে কেউ তাকে সালাম দিচ্ছে। যাই হোক, সালামের উত্তর দিয়ে তাকে জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তখন সেই ছেলেটি তাকে বলল, আমি তোমাকে একটা কথা বলার জন্যই তোমার পথ আটকে ধরেছি। যদি তুমি আমাকে অনুমতি দাও, তবে আমি সেই কথাটি তোমাকে বলতে পারি। তখন ফাতেমা একটু মুচকি হেসে দিয়ে ছেলেটিকে বলল, হ্যাঁ অবশ্যই, কেন নয়, তুমি বলতে পারো। ফাতেমা মনে মনে ভেবেছিল যে সেই সুন্দর ছেলেটি তাকে প্রেমের প্রস্তাব দিবে, কিন্তু না। তখন সেই ছেলেটি বলল, ফাতেমা, দেখো তুমি আমাদের ক্লাসের 1 নম্বর স্টুডেন্ট এবং ভার্সিটির মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে। তোমার কিছু গুণ তো অবশ্যই রয়েছে, তবে সৌন্দর্যের কিন্তু সবচাইতে ঊর্ধ্বে নয়। এছাড়াও মানুষের সৌন্দর্যের আরও অনেক দিক রয়েছে। তখন ফাতেমা বলল, তুমি আসলে কি বলতে চাচ্ছ? আমি কিছুই বুঝে উঠতে পারছি না, দয়া করে একটু পরিষ্কার করে বলবে? তখন আমি বুঝতে পারতাম। তখন সে ছেলেটি বলল, ফাতেমা, তোমার বান্ধবীরা তোমার সাথে কথা বলতে এলে তুমি তাদেরকে ইগনোর করো এবং যে কোনো মানুষের সাথে অহংকারী এবং দাম্ভিকতার সাথেই কথা বলো। এই জিনিসটা আমাকে অনেক কষ্ট দেয়। তুমি যেহেতু এত ভালো একজন স্টুডেন্ট এবং আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর একটা আয়ব দান করেছেন, সেই সাথে তুমি যদি তোমার আচার আচরণটা আর একটু ঠিক করো,
তবে পুরো ভার্সিটির সবাই তোমার প্রতি মুগ্ধ থাকতো। সেই সাথে তোমার শহরের সমস্ত মানুষ যারা তোমাকে চেনে, তোমার বাবার পরিচয় জানে, তারা সবাই কিন্তু তোমার প্রতি মুগ্ধ হয়ে যেত এবং সবাই তোমাকে অনেক রেসপেক্ট করত। তাই আমি বলছি, যেহেতু তুমি এত ভালো একজন স্টুডেন্ট, তাই তোমার মধ্যে এই ধরনের আচার-আচরণ একদমই শোভা পায় না। তখন ফাতেমা অনেকটা গম্ভীর হয়ে গেল এবং সেই ছেলেটিকে বলল, তুমি কি এটা বলার জন্যই আমার পথ আটকে ধরেছ? তখন ছেলেটি বলল, ব্যাপারটা আসলে এমন নয়, আমি তোমার পথ আটকে ধরিনি, তোমাকে একটু কথা বলার জন্যই দাঁড় করিয়েছি। দয়া করে তুমি এই ব্যাপারটি নিয়ে মন খারাপ করো না। আমি আসলে এই ব্যাপারটাই তোমার সাথে শেয়ার করব, এই জন্যই তোমাকে দাঁড় করিয়েছিলাম। তখন ফাতেমা বলল, দেখো, আমি তো তোমার চাইতে খারাপ স্টুডেন্ট না, আর তোমার চাইতে আমি কম বুঝি না, সুতরাং তোমার পরামর্শ বা উপদেশ দিয়ে আমাকে চলতে হবে এটা তুমি কখনোই ভেবো না। তুমি তোমার নিজের কাজ করো এবং লেখাপড়া ইমপ্রুভ করো, ভবিষ্যতে কাজে লাগবে। ফাতেমাকে জ্ঞান দিতে এসো না। এই কথাগুলো বলে ফাতেমা সোজা ভার্সিটির ক্লাসরুমে চলে গেল এবং সেখানে গিয়ে গম্ভীর হয়ে বসে রইল। তার মন একদমই ভালো ছিল না। একটা ছেলে তাকে আসছে উপদেশ দেওয়ার জন্য। সে কি তাকে চিনে না? তার পরিচয় জানে না? সে জানে না তার বাবা একজন বড় কর্মকর্তা? তাহলে কেন তার সাথে এরকম বেয়াদবি করতে আসলো? সে আর সেদিন কোনো ক্লাস করলো না, সোজা বাইরে বের হয়ে চলে আসলো। তার কাছের 2-1 বান্ধবী ছিল যারা তাকে ডাক দিচ্ছিল, কি ব্যাপার ফাতেমা, কোথায় যাচ্ছিস? ক্লাস করবি না আজকে? তখন ফাতেমা বলল, না, আজকে আমার একদম মুড নেই, আমি সোজা বাসায় চলে যাব এবং আগামীকাল এসে ভার্সিটির মধ্যে খেলা দেখাবো। তখন তারা অবাক হয়ে বলল, কি ব্যাপার ফাতেমা, কিসের কথা বলছিস আর কিসের খেলা দেখাবি? তারপর তারা সহ সেই ক্লাস থেকে বেরিয়ে এলো, কিন্তু ফাতেমাকে আর ধরতে পারল না। ফাতেমা তার বাবার দেওয়ার প্রাইভেট কারে চড়ে নিজের বাসায় চলে গেল। বাসায় গিয়ে কান্না করতে লাগলো। তখন তার আম্মু বাসায় ছিল এবং তার কাছে এসে বলল, আম্মু, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? ভার্সিটি থেকে কি স্যার তোমাকে বকা দিয়েছে? তখন ফাতেমা চুপ হয়ে রইল। তারপর তার মা আবারও বলল, কি হয়েছে আমাকে বলো, তোমার কোনো বান্ধবী কি তোমার সাথে খারাপ বিহেভ করেছে? তখন ফাতেমা চুপ রইল। তার মা আবারও জিজ্ঞেস করলো, আরে মামনি, একবার তো বলো কি হয়েছে, তোমার মুড অফ কেন, আর তুমি কেন এভাবে বসে আছো? তখন ফাতেমা বলল, আম্মু, আমাকে একটা ছেলে অনেক বিরক্ত করছে, সে আমার পথ আটকে ধরেছে এবং আমার সাথে বেয়াদবি করেছে। তুমি যদি পারো বাবাকে দিয়ে বলে এর প্রতিশোধ নিয়ে দাও, না হলে আমি আর সে ভার্সিটিতে কখনোই যাব না। এটা শোনার পর ফাতেমার মা অনেক রেগে গেলেন এবং বললেন, আমার মেয়ের সাথে কে এমন বাড়াবাড়ি করেছে? কালকেই আমি তোর সাথে যাব এবং সাথে যাবে তোর বাবা। তারপর তার প্রভাবশালী বাবাকে নিয়ে সে ভার্সিটিতে প্রবেশ করে এবং সেই ছেলেটিকে খুঁজতে থাকে। সে ছেলেটি এখনও ভার্সিটিতে আসেনি, কিন্তু পরেই দেখা গেল ছেলেটি ভার্সিটিতে প্রবেশ করেছে। তখনই ফাতেমা সে ছেলেটিকে দেখিয়ে দিল। তারপর ফাতেমার বাবা মা সেই ছেলেটির কাছে গেল এবং তাকে বলল, কি ব্যাপার, তুমি কি ফাতেমাকে গতকাল কিছু বলেছিলে? তখন সে ছেলেটি বলল, জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। আপনারা কি ফাতেমার আব্বা এবং আম্মু? তখন তারা বলল, হ্যাঁ, আমি ফাতেমার বাবা আর ইনি হচ্ছেন ফাতেমার মা। তুমি গতকাল আমার মেয়েকে কি বলেছিলে? তখন সে ছেলেটি বলল, আসলে আঙ্কেল, আমি ফাতেমাকে তেমন কিছুই বলিনি। আপনারা যেগুলো মনে করছেন ব্যাপারটা তেমন নয়। তাহলে তুমি কি বলেছিলে? গতকাল থেকে আমার মেয়ে কিছু খাচ্ছে না এবং সব সময় মুড অফ করে থাকে। তখন সে ছেলেটি আঙ্কেল এবং আন্টিকে বলল, আঙ্কেল, আপনাদের মেয়ে খুবই রূপবতী এবং গুণবতী এবং লেখাপড়ার দিক থেকেও সবচাইতে এগিয়ে। তার ভেতরে কিছু খারাপ দোষ আছে, হয়তো আপনারা নিজেরাও সেগুলো জানেন। আমি সেই ব্যাপারেই কিছু একটা বলেছিলাম। তখন আঙ্কেল এবং আন্টি তাকে জিজ্ঞেস করলো, তুমি কি বলেছিলে? সোজা স্পষ্ট করে বলো। তখন সে ছেলেটি বলল, আমি শুধু এতটুকুই বলেছিলাম, ফাতেমা, তুমি এত ভালো একজন স্টুডেন্ট এবং এত সুন্দর একজন মেয়ে, তোমার একটু সুন্দর আচরণ প্রয়োজন। মানুষের সাথে যদি ভালো বিহেভ করো তাহলে তোমার মান সম্মান এবং রেসপেক্ট অনেক বেড়ে যাবে, তোমার আব্বু আম্মুর সম্মানও বেড়ে যাবে এবং সবাই বলবে যে অমুকের মেয়েটা রূপে, গুণে এবং লেখাপড়ার সব দিক থেকে অনেক এগিয়ে আছে, সেই সাথে মেয়েটা অনেক বুদ্ধিমতী। আঙ্কেল, আমি এর চাইতে বেশি আর কিছু বলিনি, আমি তাকে আরও ভালো করার জন্য একটু পরামর্শ দিচ্ছিলাম মাত্র, এর চাইতে আর কিছুই না। তখন আঙ্কেল এবং আন্টি
চুপ হয়ে গেল এবং ফাতেমাকে ডাক দিল। ফাতেমাকে ডেকে সে ছেলেটির সামনাসামনি করা হলো এবং বলল, ফাতেমা, ছেলেটি যা বলেছে তাই কি সঠিক নাকি এর বাহিরে অন্য কিছু? তখন ফাতেমা বলল, না বাবা, ছেলেটি আমাকে এই কথাগুলোই বলেছিল। তখন ফাতেমা বলল, না বাবা, ছেলেটি আমাকে এই কথাগুলোই বলেছিল। তখন ফাতেমার বাবা আরও রেগে গেলেন এবং মেয়ের হাত ধরে সোজা বাসার দিকে রওনা দিলেন। বাসায় এসে ফাতেমার বাবা ফাতেমাকে অনেক বকা দিলেন এবং বললেন, ছেলেটা তো অনেক ভদ্র দেখলাম, আমাদেরকে দেখেই সালাম দিল এবং সুন্দর করে কথা বলল, আর সেই ছেলেটি তোমাকে যা কিছু বলেছে এই কথাগুলো আমার ভালো লেগেছে। আমার তো প্রতিনিয়তই তোমাকে এই কথাগুলোই বলি, দেখেছ এখন আমাদের কথা মানছ না, কারণ বাহিরের লোক পর্যন্ত তোমাকে এই কথা শোনাচ্ছে। ছেলেটার একদমই দোষ নেই, ছেলেটা নিঃসন্দেহে একটি ভদ্র ঘরের সন্তান, আর আমি ওই ছেলেকে কিছুই করতে পারবো না। কেননা তাকে আমি কি করব? তাকে কিছু বললে এটা হবে আমার জন্য অপরাধ। তাই আমি সে ছেলেটিকে আগামীকাল গিয়ে আবার ধন্যবাদ দিয়ে আসবো। আর শোনো শোনো, তুমি যদি ভালো হও, তা না হলে আমাকে বাবা বলে ডাকা বন্ধ করে দাও। আমি তোমাকে আমার নিজের মেয়ের পরিচয় দিতে চাই না। তুমি সব দিক দিয়ে ঠিক আছো, শুধুমাত্র নিজের আচার আচরণটা ভালো করতে পারছো না। এটা আমার জন্য অনেক লজ্জার বিষয়। আরও অনেক কথা বলে ফাতেমার বাবা সোজা বাসা থেকে বেরিয়ে পড়লেন। সেদিন লাঞ্চ পর্যন্ত করলেন না। অনেক রাগান্বিত ছিলেন ফাতেমার বাবা। ফাতেমা অনেক কান্নাকাটি করছিল। তার মা তার কাছে এসে বসে বোঝাতে লাগলো, দেখো মা, তোর বাবা যেহেতু বলেছে সবকিছুই সত্যি কথা, আজ বাদে কাল তুই যখন অন্যের বাড়িতে যাবি, তখনও যদি তুই শ্বশুর শাশুড়ির সাথে এরকম বিহেভ করিস, তাহলে কি তারা তোকে তাদের বাড়িতে রাখবে? কখনোই না। আর স্বামীর সাথে যদি এরকম আচরণ করিস, তবেও তো তোর স্বামী তোকে একদমই মহব্বত করবে না, সেই সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই বলছি, বাবার বাড়িতে থাকা অবস্থায় নিজেকে শুধরে নে, তাহলেই তোর জন্যই মঙ্গল হবে। ফাতেমা বলল, তুমি এখন যাও তো মা, আমাকে একটু একা থাকতে দাও। তোমরা সবাই মিলে একেবারেই আমাকে পাগল করে দিয়েছ। তারপর তার মা সেখান থেকেই চলে গেল। এদিকে ফাতেমা দিন খুব একটা ভালো যাচ্ছিল না, মন খারাপ হয়ে বসে গেল। কি থেকে কি হয়ে গেল, সবাই তাকে এভাবে উপদেশ দিতে শুরু করে দিল। সে আর একদম কিছুই মেনে নিতে পারছে না। এর 3 সপ্তাহ পর তার বাবা একটা ছেলের সম্পর্কে সম্বন্ধ নিয়ে আসলো এবং ফাতেমাকে বলল। সে ছেলের ছবি দেখালো এবং তাকে বলল যে এই ছেলেটি তোমার জন্য নির্ধারণ করা হয়েছে। যদি তোমার কোনো আপত্তি না থাকে তবে তার সাথে আমি তোমার বিয়ে দিতে চাই। তখন ফাতেমা বলল, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়, আমি আরও লেখাপড়া কন্টিনিউ করতে চাই। তখন তার বাবা বলল, তোমার যে বিহেভ, তোমার যে আচরণ, তোমার যে রেপুটেশন, আমি আর তোমাকে পড়াতে চাই না। কেননা তোমার কারণে আমার অনেক মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তাই আমি আর তোমাকে পড়াতে চাই না। আর তোমার জন্য আমি যেরকম ছেলে খুঁজেছিলাম ঠিক সেরকমই ছেলে পেয়ে গিয়েছি। সুতরাং তোমাকে এই ছেলেকেই বিয়ে করে নিতে হবে। তারপর ফাতেমা আর কোনো উত্তর পেল না এবং সে ওই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। মহা ধুমধামে তাদের বিয়ের কার্য সম্পন্ন হলো। ছেলেটি একটি গভর্নমেন্ট জব করত এবং উচ্চ পদে চাকুরি করত, সেই সাথে অনেক টাকা স্যালারিও পেত। ছেলেটি ছিল খুবই হ্যান্ডসাম এবং সুদর্শন। ফাতেমার ছেলেটিকে ভালো লেগেছিল, কিন্তু ফাতেমা তো নিজের চরিত্রকে ঠিক করতে পারল না, নিজের ব্যবহার আচার আচরণ ঠিক করতেই পারল না। বিয়ের 3 মাস পর থেকেই সে আবারও আগের ক্যারেক্টারে ফিরে গেল। সব সময় স্বামী এবং শ্বশুর শাশুড়ির সাথে বাজে বিহেভ করত, যেটা তারা একদমই মেনে নিতে পারত না। একটা সময় সে ফাতেমার স্বামী তার শ্বশুরকে কমপ্লেইন করলো। উপায় না পেয়ে ছেলেটি কমপ্লেইন করেছিল। এটা শুনে ফাতেমার বাবা অনেক রেগে গেলেন এবং ফাতেমাকে দাওয়াত করে তাদের বাড়িতে নিয়ে আসলেন। এখানে এনে অনেক বকা দিলেন। বকা শুনে ফাতেমা বলল, তোমাদের আচরণ এখন আর আমার সহ্য হচ্ছে না। আমি আর সেই ছেলের বাড়িতে যাব না, করব না তার সাথে সংসার, যাব না তার বাড়ি, সারা জীবন এখানেই থাকবো। তখন ফাতেমার বাবা বললেন, তুই এখানে থাকতে পারবি না, তোর জন্য এই ঘরের দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। তোর গেলে সেখানেই যেতে হবে, আর নয়তো আমার বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। এভাবেই বাবার সাথে অনেক তর্ক বিতর্ক এবং রাগারাগি চলতে লাগলো। কিন্তু ফাতেমা আন্দাজ করতে পারেনি যে তার জীবনে এমন একটি ঘটনা ঘটে যাবে। ফাতেমা তার সীমা অতিক্রম করে ফেলেছিল, যার কারণে তার সাথে এমন ঘটনা ঘটে গেল।
ফাতেমা রাগের চোটে তার বাবাকে ধাক্কা মেরেছিল এবং তার বাবা একটা টেবিলের উপরে গিয়ে পড়েছিলেন এবং মাথায় আঘাত পেয়েছিলেন। এই ঘটনার কারণে ফাতেমার বাবা একদম স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তিনি আর তার মেয়েকে কোনো উপদেশ দিচ্ছিলেন না এবং বকাঝকাও দিচ্ছিলেন না, একেবারে স্তব্ধ হয়ে গেলেন। মানে ফাতেমার বাবার অন্তরের ভেতর একটা আঘাত পেয়েছিলেন যে তিনি সেই আঘাত নিতে পারছিলেন না। অনেক কষ্ট সহ্য করে তিনি সেই মুহূর্তে সেখান থেকে বেরিয়ে পড়েন এবং আরেকটি বাসায় রাখেন। এই বাসায় তিনি একা থাকতেন, কখনোই নিজের বাসায় যেতেন না। নিজের মেয়ে এবং বউ সেই বাড়িতেই থাকতো, সমস্ত খরচ পাঠাতেন, কিন্তু লজ্জায় আর বাসায় ফিরতেন না। একদিকে ফাতেমাও তার স্বামীর সাথে সম্পর্ক শেষ করে দিয়েছিল আর নিজের বাবার বাড়ি থেকে কোথাও যেতে পারছিল না। কোথায় বা যাবে? বাবার সাথে যে আচরণ করেছে, এই আচরণ কোনো ভালো মেয়ের পক্ষে সম্ভব নয়। সে জীবনে অনেক বড় ভুল করেছে। সবচাইতে বড় ভুল হচ্ছে সে তার বাবার সাথে খারাপ আচরণ করেছে, যার কারণে তার জীবনে একটা খারাপ অধ্যায় নেমে এলো। অল্প দিনের মধ্যেই ফাতেমার এই সুন্দর চেহারা মলিন হয়ে গেল। ফাতেমা আয়নার সামনে গিয়ে দেখল যে তার চেহারা কিছুটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। আরও একটা জিনিস খেয়াল করলো সে, আর সেটা হচ্ছে তার চেহারায় ছোট ছোট ফুসকুড়ি উঠেছে। সে ভাবল হয়তোবা এগুলো ব্রণ, না হলে অন্য কিছু। তারপর সে স্বাভাবিকভাবেই সেগুলোকে উঠিয়ে দিল, কিন্তু না। দিন গড়িয়ে সপ্তাহ পার হলো। এরপর দেখা গেল তার পুরো চেহারায় সেই ফুসকুড়ি ছেয়ে গেছে। তখন সে ভাবল এটা বোধহয় কোনো রোগ, তাই সে একজন ডাক্তারের কাছে গেল। কিন্তু ডাক্তার তার পরীক্ষা করে রোগটাকে নির্ণয় করতে পারল না। ডাক্তার নিজেও বুঝতে পারলেন না যে তার চেহারায় আসলে এগুলো কি হচ্ছে। তারপর স্বাভাবিক কিছু ঔষধ দেওয়া হলো এবং বলা হলো এগুলো খেয়ে দেখুন, হয়তোবা ঠিক হয়ে যাবে। কিন্তু না, সেগুলো খাওয়ার পর তার রোগ এক পর্যায়ে বড় ফোড়া হতে লাগলো এবং ফোড়াগুলো গলতে শুরু করলো এবং তার চেহারা নষ্ট হয়ে গেল। অল্প কিছুদিন আগে যেই মেয়ে রাস্তায় বেরোতো নিজের সৌন্দর্য দেখাতে, সেই মেয়েটি হঠাৎ করেই সবার চোখের আড়ালে চলে গেল। এখন সে নিজেকে ঢেকে এবং আবৃত করে রাখে, সবার থেকে দূরে থাকে, লোকালয়ে একদমই প্রবেশ করে না। সে একাকী থাকতে পছন্দ করে। তার মা তাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেলেন এবং তার বাবাকে কল করে সমস্ত ঘটনা খুলে বললেন। বাবা নিজের বাসায় ফিরে এলেন, নিজের মেয়েকে দেখে কান্নায় জড়িয়ে পড়লেন এবং তাকে নিয়ে বড় একটি প্রাইভেট হাসপাতালে চলে গেলেন। সেখানে যাওয়ার পর ফাতেমাকে ভর্তি করানো হলো। অনেক চিকিৎসা করানো হলো, কিন্তু না, চিকিৎসার কোনো উন্নতি তো হচ্ছে না, বরং দিন দিন অবনতির দিকে যাচ্ছে ফাতেমা। এই ঘটনাটি খুব দ্রুত ছড়িয়ে পড়ল পুরো এলাকায়, সেই সাথে ভার্সিটিতেও। আশেপাশের মানুষজন ফাতেমার এই অবস্থার কথা জানতে পারলে কেউ কেউ তাকে সান্ত্বনা দিতে আসে, আবার কেউ কেউ দূরে সরে থাকে। ফাতেমা অনেকটাই একা হয়ে পড়ে। ওই ভদ্র ছেলেটি ফাতেমাকে দেখার জন্য হাসপাতালে এসেছিল এবং এসে সালাম দিয়ে বলেছিল, ফাতেমা কেমন আছো তুমি? তখন ফাতেমা কান্না করে বলেছিল, সেদিন তোমার সাথে যে খারাপ আচরণ করেছি আমি, সেটা মোটেও ঠিক হয়নি, হয়তোবা তারই প্রায়শ্চিত আমি পাচ্ছি। তখন সে ছেলেটি বলল, না ফাতেমা, তুমি এমনটা কখনোই বলো না। এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রদত্ত পরীক্ষা, যার কারণে তোমার সাথে এমনটা হচ্ছে। তুমি ধৈর্য ধারণ করো এবং তওবা করতে থাকো। ফাতেমার বাবা মা তখন সে ছেলেটিকে ধরে কান্নায় ভেঙে পড়লেন। তারা ভাবলেন এতদিন তারা কতটা ভুল করে এসেছেন, নিজের মেয়েকে ভালো পথে চলতে শেখাতে পারেননি। সেই ছেলেটি তাদের সান্ত্বনা দিয়ে সেদিনের মতো হাসপাতাল থেকে চলে গেল। এর কয়েকদিন পরেই ফাতেমা ইহকাল ত্যাগ করে পরপারে পাড়ি জমালো। ফাতেমার লাশকে যখন জানাজা পড়ানোর জন্য প্রস্তুত করা হলো, তখন তার চেহারায় এক ধরনের অস্বাভাবিক পরিবর্তন দেখা গেল। তারপর কবরস্থানে নিয়ে যাওয়া হলো। তখন একটি অদ্ভুত এবং অলৌকিক ঘটনা ঘটে গেল, যার সাক্ষী ছিল অসংখ্য মানুষ। তার কবর থেকে এমন দুর্গন্ধ বের হয়ে আসছিল যে সেই দুর্গন্ধ সহ্য করার মতো কারোর পক্ষে সম্ভব ছিল না। খুবই বিস্তৃত ধরনের দুর্গন্ধ, যে দুর্গন্ধ পৃথিবীর কোথাও পাওয়া যায়নি। সেই দুর্গন্ধের ভেতরেই ফাতেমাকে তাড়াতাড়ি দাফন করা হলো এবং ফাতেমার লাশ থেকে পচা গন্ধও আসছিল। সেই মুহূর্তে সবাই যেন সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করতে লাগলো যেন এমন ঘটনা তাদের জীবনে না ঘটে। আর সবাই দাফন শেষে আসার পথে একজন আরেকজনের সাথে বলাবলি করছিল, এই মেয়েটিই ছিল আমাদের শহরের সবচাইতে সুন্দরী, মেধাবী এবং গুণবতী মেয়ে। শুধুমাত্র অহংকার এবং মানুষের সাথে খারাপ আচরণ করার কারণেই মেয়েটির জীবনে এভাবে
একেবারেই অল্প সময়ের ভেতরেই শেষ হয়ে গেল। আসলে মানুষের জীবন অল্প কয়েকদিনের। মানুষ যদি অহংকার করে তার নিকটও তার মর্যাদা কমে যায়। প্রিয় বন্ধুরা, আমাদের চারপাশে অনেক উদাহরণ আছে। আমরা দেখেছি যারা অহংকার করেছিল তারা আজকে ক্ষমতা থেকে অনেক দূরে। তাদের ক্ষমতা, তাদের সম্পদ সব কিছুই শেষ হয়ে গেছে। তাদের সম্মান বিলীন হয়ে গেছে। এই জীবন একদিন শেষ হয়ে যাবে। তাই মানুষের সাথে ভালো আচরণ করা উচিত। তাই কখনোই অহংকার করবেন না। অহংকার আপনাকে ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে ভুল পথে পরিচালিত হওয়ার থেকে রক্ষা করুন। আমিন।